আজ ২১শে ফেব্রুয়ারি, অমর একুশ। ১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথে নিজের মায়ের ভাষার সম্মান বাঁচাতে প্রাণ দিয়েছিলেন একদল তরুণ। তাদের সেই অদম্য জেদ আর আত্মত্যাগের কারণেই আজ পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিনটি আমাদের মনে করিয়ে দেয়, নিজের ভাষার কথা বলতে পারাটা কোনো সাধারণ বিষয় নয়। এটি এক বিশাল লড়াইয়ের ফসল। নতুন প্রজন্ম কি জানে? ভাষা হারালে কেবল শব্দ নয়, হারিয়ে যেতে পারে আমাদের সংস্কৃতি, ইতিহাস ও পরিচয়। ফেসবুক, ইনস্টাগ্রাম বা এআই এই যুগে আঞ্চলিক ভাষাগুলো কি হারিয়ে যাচ্ছে, নাকি ইন্টারনেটের মাধ্যমে মাতৃভাষা আরো বেশি ছড়িয়ে পড়ছে? মোবাইলে নিজের ভাষা টাইপ করা যদি কঠিন হয়, তবে মানুষ বাধ্য হয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করে। ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ভাষায় কন্টেন্ট বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের নিজেদের লিপি বা অক্ষরের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তাই ইংরেজির আধিপত্যের মধ্যেও আঞ্চলিক ভাষার গুরুত্ব বজায় রাখতে আমরা কি করতে পারি? ভারতের ২২টি প্রধান ভাষার পাশাপাশি কয়েকশো আঞ্চলিক ভাষা মিলেমিশে আছে। যদিও বর্তমান সময়ে ইংরেজির ব্যবহার অনেক বেশি, তবুও আমাদের শিক্ষা, সরকারি কাজ এবং উৎসব অনুষ্ঠানে নিজস্ব ভাষা ব্যবহার করে সেগুলোকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন অনেকে। সঙ্গীত, সাহিত্য এবং আধুনিক গানের মাধ্যমে মাতৃভাষার চর্চা আরো শক্তিশালী হচ্ছে ঠিকই, তবে আধুনিক গান ও সাহিত্য চর্চার ভাষার শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। এ যুগে আমাদের দায়িত্ব শুধুমাত্র ভাষার ব্যবহার নয়, বরং ভাষার স্বরূপ ও সঠিকতা রক্ষাও। তাই ভাববার বিষয়, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি শুধুই স্মরণীয় একটি দিন, নাকি ভাষার মর্যাদা রক্ষায় নতুন চিন্তা ও দায়িত্ব নেওয়ার সময়? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের জীবনে ভাষার গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ ডক্টর আশিস বৈদ্য। ডক্টর বৈদ্য, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনাকে অমর একুশ বা ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ডক্টর বৈদ্য, মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি, কেন পালন করা হয় তা বোধহয় আমাদের আর নতুন করে জানার কিছু নেই। আমাদের এই প্রজন্ম বা পরের প্রজন্ম অনেক সবাই জানেন। কিন্তু একটা কথা জানতে ইচ্ছে করছে আজ শুরুতেই, যে ১৯৫২ সালের সেই যে ঢাকার রাজপথে সেই রক্তক্ষয়ী সংগ্রাম, আজ বিশ্বের প্রতিটি কোণায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সেটা স্বীকৃত। এখন এই বৈশ্বিক স্বীকৃতি আমাদের আঞ্চলিক ভাষাগুলোর লড়াইকে, যেমন ধরুন ১৯৬১ শিলচরের ভাষা আন্দোলনকে, কতটা প্রাসঙ্গিক করে তোলে? প্রশ্নটি সময় উপযোগী এবং প্রাসঙ্গিক তো অবশ্যই। আপনি অত্যন্ত সুন্দরভাবে প্রথমে একটা ইন্ট্রোডাকশন যেটা দিলেন, আমাদের তো সত্যি এই ভাষা বিষয়ক আন্তর্জাতিক মাতৃভাষা বা ভাষা দিবস নিয়ে আলোচনা করতে গেলে ৫২-এর ২১শে ফেব্রুয়ারিতে যেতেই হয়। সেই ইতিহাসটা সবাই জানে, সেটাও বললেন। এবং পরবর্তীকালে আমরা হয়তো বা এভাবে বলতে পারি, যখন একটি বড় ভাষা ছোট বলবো না, সীমিত পরিবেশে কতগুলো আঞ্চলিক কিংবা স্থানীয় ভাষাকে গিলে খায়, আমরা বলবো আগ্রাসী একটা নিয়ে, তো এটা একটা দিক। কিন্তু আরেকটা দিক আছে, সেটি হচ্ছে সংখ্যালঘিষ্ঠের ভাষাও কখনো কখনো বৃহৎ ভাষাকে গ্রাস করে। আচ্ছা, তার প্রথম প্রমাণ হচ্ছে ৫২-এর ভাষা আন্দোলন। জানেন যে ১৯৪৭ দেশভাগের পর ১৯৪৮ সনে করাচির পার্লামেন্টে, অবিভক্ত পাকিস্তান তখন, করাচির পার্লামেন্টে ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করলেন, এমপি ছিলেন তিনি, কুমিল্লার থেকে নির্বাচিত, যে আপনারা 7% উর্দুভাষী, সেই উর্দুভাষীদের, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করছেন, চাপিয়ে দিচ্ছেন ৫৬% বা 60% মানুষের উপর। কিভাবে 60%, কিভাবে 77%, বাকিগুলো কোথায় গেল? এর মধ্যে বালুচ,
সিন্ধ্রি, শিখ, মানে পাঞ্জাবি, এই সমস্ত ইংরেজি ভাষীও আছে কেউ, আর কেউ কেউ আছে দোভাষী, ইংরেজিতেও কথা বলে, উর্দুতেও কথা বলে। এইভাবে ভাগটা করা হয়েছে। তাহলে ভাষাও ছিল সেখানে। কথা হলো 7% হলো উর্দুতে কথা বলতো, সেইটাকে চাপিয়ে দেওয়া হয়েছিল পূর্ব বাংলার ঔপনিবেশিক, যদিও একই রাষ্ট্র কিন্তু একটা অঞ্চলকে, পূর্বাঞ্চলকে তারা ঔপনিবেশিক দৃষ্টিকোণে, অর্থাৎ ইংরেজদের সেই ঔপনিবেশের বৃত্তি সেটি দূর হলো না আর কি। তারা তখন এই প্রতিবাদ তো করলো। আবার এখানে জানি প্রধানমন্ত্রী লিয়াকত আলী কিংবা মোহাম্মদ আলী জিন্নাহ সেই রমনার ময়দানে কিংবা ঢাকার যে সমাবেশে, বিশাল সমাবেশে, জনসমাবেশে বললেন উর্দু, শুধু উর্দুই হবে। অবিভক্ত পাকিস্তানের অবিভক্ত কথাটা তখন আসেনি, কেননা তারা ভাবেইনি যে দেশটা ভাগ হয়ে যেতে পারে। পাকিস্তানের এটাই হবে রাষ্ট্রভাষা, কারণ এই ভাষাটার সঙ্গে ইসলাম ব্যাপারটা যায়, মানে ইসলামিক একটা স্টেট, রাষ্ট্র। এটা ঘোষণাই ছিল পাকিস্তান হচ্ছে ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্রের সঙ্গে ইসলামিক ভাষা উর্দু, বাংলা না। মানে এটি হচ্ছে ওই যে বললাম ছোট একটা ভাষা, 7% ভাষা গ্রাস করতে চলেছিল। কিন্তু ডক্টর বৈদ্য, এখানে একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে যে আপনি যেটা বলছেন যে ইসলামের সঙ্গে উর্দু যায়, ইসলামের সঙ্গে আরবিক যায়, ইসলামের সঙ্গে ফার্সি যায়, কিন্তু উর্দু কি করে যেতে শুরু করলো? এটা ওদের বক্তব্য। আচ্ছা, আমি বলতে, আমরা জানি যে উর্দু আমিও কথা বলতে পারি, বা আমাদের মানে শিখতে পারলে মন্দ নয়, তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটা সংস্কৃত ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো হিন্দি আছে, অনেক ভাষা আছে, সেগুলো নিয়ে প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে এই বিভাজনটাই মাত্র 7% ভাষা কেন 56% লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে? তার উত্তরে তারা এটা বললেন ইসলামের সঙ্গে এটা যায়। এটা আমার কথা নয়, কিন্তু তারা যুক্তি দেখালেন, অপযুক্তি, অবশ্যই অপযুক্তি। তাহলে ইসলামের উর্দুতে কিন্তু কোরআন লেখা হয়নি, এটা আরবি ভাষা লেখা হয়েছে। কিন্তু তারা তো বললো, আরবির কথা বলছে না, তো বলছে এটা উর্দুই যায়। তো উর্দু, শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কারণ এটা ইসলামিক রাষ্ট্র, এই ব্যাপার। কিন্তু এটা একটা গজমূর্খের মতো কথা, কারণ উর্দু আমাদের ভারতবর্ষ আছে, লখনৌ ঘরানায় আমাদের ভারতবর্ষে যে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম উর্দু ভাষায়, মানে বিভিন্ন শেখ উমরের রুবায়ত বা বিভিন্ন গজল টজলগুলো কিংবা আরো ক্লাসিক্যাল মানে যাগুলো পড়ে, যেসব বিষয়গুলো পড়ে, উর্দুতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, আরবিতে আছে, ফারসিতে, এই নিয়ে কোনো প্রশ্ন নয়। কিন্তু তাদের বক্তব্যটা ছিল ভুল। সে যাই হোক, তার জন্যই তো আন্দোলন, মানে সেই উর্দুকে চাপিয়ে দেওয়ার জন্য এই যুক্তিটা খারাপ করলো। কিন্তু এটা পূর্ববঙ্গের মানুষ মেনে নিল না। ছাত্র জনতা গর্জে উঠলো ওই মোহাম্মদ আলী জিন্নাহর মুখের উপরে, নো নো নেভার, এরকম হতেই পারে না, উর্দু আমাদের রাষ্ট্রভাষা কেন হবে, হলে হোক। এটা আমাদের ধীরেন্দ্র দত্ত বলেছেন যে ইংরেজি রাষ্ট্রভাষা হতে পারে, ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, উর্দু হতে পারে, আপত্তি নাই, কিন্তু হোয়াই নট বেঙ্গলি, কেন বাংলা নয়, যেখানে পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলা ভাষী, সেটা হবে না কেন? আজকে আমাদের, আপনি একটু আগেও বললেন যে আমাদের 22টি ভাষা আমাদের নোটে ছাপা হয় বা সরকারিভাবে স্বীকৃতি অলরেডি পেয়ে গেছে। বাংলা ভাষা তো ধ্রুপদী ভাষা স্বীকৃতিও পেয়ে গেছে 24-এ। তো সুতরাং এটা ছিল তাদের অপযুক্তি, এটা মানেনি, গর্জন হয়েছিল। সেই গর্জন থেকেই পরবর্তীকালে নানা রকমের শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন, এগুলো অনেকগুলো ঘটনা আছে। 11 দফা দাবি, 6 দফা দাবি, তারপরে আওয়ামী লীগকে সরকার করতে না দেওয়া, মেজরিটি পাওয়া সত্ত্বেও অনেকগুলো পলিটিক্যাল কারণও ছিল। কিন্তু মায়ের ভাষার উপরে হাত পড়লে, মায়ের গায়ে হাত পড়লে কোনো সন্তান, সুসন্তান অন্তত, এটা বরদাস্ত করে না। অতএব সেদিন তারা গর্জন করে উঠেছিল। সেই 52-এর গর্জন আমরা দেখলাম অর্জন হয়ে দেখা দিল 21শে ফেব্রুয়ারি। সেখানে অবশ্য রক্ত ঢালতে হয়েছে। রফিক সালাম, বরকত জব্বর, শফিউর রহমান, 5 জনের নাম পাচ্ছি এখন পর্যন্ত। এই পঞ্চশহীদের রক্তের বিনিময় সেটা হলো। এখন স্বাভাবিকভাবেই আমরা আপনার ওই কথার মধ্যে চলে আসছি, সেখানকার যে একটা অর্জন, মানে এই ভাষা আন্দোলনটাই পরবর্তীকালে নিঃসন্দেহে বলতে পারি যে বাংলাদেশ রাষ্ট্র গঠনের
বীজ রোপিত সেদিনই হয়েছিল। 71-এ আমরা দেখলাম বাংলাদেশ পৃথক হয়ে গেল, বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র ভাষা বাংলা, বাংলা নামে একটি বাংলা ভাষা ভিত্তিক একটি রাষ্ট্র পৃথিবীর বুকে স্বীকৃতি পেল। এখন ব্যাপার হলো ওইখান থেকে অবশ্য আমাদের, আপনি বলছিলেন তার রিয়েকশন কিছু কি বা কোনো এফেক্ট কি, হ্যাঁ ওই যে আমাদের ভারতবর্ষে আসামে 61-র যে আন্দোলনটা 19 মে, সেখানে একাদশ দধিচি মানে কি যাদের নিজের শরীর রক্ত মজ্জা দিয়ে বজ্র তৈরি করেছে, যে বজ্রের দ্বারা আমরা আমাদের সংগ্রামটা করতে পেরেছি। একাদশ শহীদ, সেখানে কমলা ভট্টাচার্য বিশ্বের প্রথম নারী শহীদ, ভাষা শহীদ। তারপরেই রয়েছে হিতেশ কানেবর, তারপরে বীরেন সূত্রধর, এরা রয়েছে। 11 জন শহীদ তাৎক্ষণিকভাবে হয়েছে, পরবর্তীকালে অবশ্য আরো 2-3 জন হয়েছে বাচ্চু চক্রবর্তী সহকারে, কিন্তু ওই দিন স্পট ডেট এই 11 জন। তো এই 11 জন একাদশ দধিচি, অদ্ভুত ব্যাপার দেখুন, ঠিক পাকিস্তানের মতো ঘটনাটা ঘটলো। ইতিহাস পুনরাবৃত্তি করে, ইতিহাস হারিয়ে যায় না, ইতিহাস পুনরাবৃত্তি করে। সেখানে উর্দু ভাষী পাঞ্জাবি কিংবা শিখও তো আমরা বলবো না, সেখানকার যে মানে উর্দু ভাষী রাষ্ট্রনেতারা পশ্চিম পাকিস্তানের প্রভুত্ববাদী একটা দৃষ্টি কোণে এই ব্যাপারটা বলেছিল। এবং অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি একইভাবে আমার এই ভারতবর্ষ, স্বাধীনোত্তর ভারতবর্ষে, সেখানে আসামে বলা হচ্ছে যে আসাম ল্যাঙ্গুয়েজ হবে একমাত্র অহমীয়া ভাষা হবে একমাত্র ভাষা। এবং সেখানে বাংলা ভাষা আন্দোলন যখন শুরু হলো বলছে না, এটা হবে না। তো সুতরাং আমরা দেখলাম শুধু পাকিস্তানের নয়, ভারতেও একই দশা আমাদের দেখতে হয়েছে। ফলে এখানেও একটা আন্দোলন হয়েছে 61-র 19 মে, তার চরম পরিণতি সেদিন শিলচর রেল স্টেশনে 11 জন লুটিয়ে পড়েছে বিভিন্ন স্থানে। একজন ঝাঁপ দিয়ে পড়েছিল একটা পুকুরে, সেখানেও তাকে গুলি করে মারা হয়েছে। সে যাই হোক, তো 21-এর গর্ভে আমরা 19-কে দেখতে পাচ্ছি, অর্থাৎ 19-এর চেতনাটার জন্য খানিকটা ঋণ আমাদের রয়ে গেছে 21-এর চেতনার মধ্যে আর কি। কারণ কি, প্রত্যেকটি দেশে সারা পৃথিবীতে যে লড়াইগুলোর নমুনা কিন্তু এক ধরনের, মানে লড়াই সংগ্রাম যেগুলো আমরা করি, ভাষার জন্য করি, খাদ্যের জন্য করি, কিংবা আশ্রয়ের জন্য করি, তার ধরন কিন্তু মোটামুটি এক দাঁড়ায়। আমাদের এই ত্রিপুরাতেও হয়েছে, ককবরক ভাষার জন্য আন্দোলন হয়েছে, একজন গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুমুখে বরণ করেছে ধনঞ্জয় ত্রিপুরা, এটা হয়েছে। আবার আমরা আসামের সেই যে কাছাড়ে, সেখানে মণিপুরী ভাষী যে সুদেষ্টা সিনহা, মণিপুরী ভাষার জন্য কিন্তু আত্মত্যাগ করেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে আপনি প্রথমে যেটা বলতে চেয়েছিলেন, এটা অকাট্য সত্য যে 52-এর যে 21শে ফেব্রুয়ারি, সেই দিনটির রক্তক্ষরা, অগ্নিক্ষরা সেই দিনটির ঋণ কিন্তু আমরা বাঙালিরা এখানেও আরো দেওয়া হয়েছে। 1952-এর 21শে ফেব্রুয়ারি নয়, তারপরেও তার মধ্যে একটা মানে হয়তো ওটার একটা রিফ্লেকশন ছিল। আমাদের ভাষা তো আমাদের এক, জাতীয় আমরা এক, অতএব ওপার এপার সেন্সগুলো, সেন্টিমেন্টগুলো, আবেগ, ইমোশন, সবকিছু এটা কিন্তু বিভাজিত হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পূর্ব পাকিস্তানে সেই ভাষা আন্দোলন সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের যে বরাক উপত্যকার কথা আপনি যেটা বলছিলেন, এখন এই বরাক উপত্যকায় ভাষার জন্য যে আত্মত্যাগ হয়েছে, সেই ইতিহাস কি ধরুন আজকের প্রজন্ম কি মানে তাদের কাছে কি শুধু একটা ক্যালেন্ডার, একটি মানে অধ্যায়, নাকি আজও আমাদের জাতিসত্তার মূল ভিত্তি বলে এটা আমরা সেটাকে গণ্য করছি, মনে করছি আমরা? সেটা খুব প্রাসঙ্গিক বিষয়। আমরা দেখুন এমন একটা যুগে এসেছি, একটু আগে ইন্টারগ্রামের কথা বললেন, ট্যাবলেট, তারপরে আমাদের আইফোন কিংবা স্মার্টফোন বা ইন্টারনেট, ইবুক চলে এসছে এখন, সবকিছু মিলিয়ে একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে সারা পৃথিবীর ভাষাগুলো চলছে। তার প্রমাণ হচ্ছে এই যে যেখানে পৃথিবীতে প্রায় 7000 ভাষা ছিল, 6800 মানে 800, এটা 7000 রাউন্ডে বললাম, 7000 ভাষার মধ্যে এখন 500 মানে 5000 ভাষাই হারিয়ে গেছে। আচ্ছা, প্রতি মাসে একটি ভাষার মৃত্যু হচ্ছে। এবং কেন হচ্ছে দেখা দেব একটু পরে। প্রতি মাসে গড়ে একটি ভাষার মৃত্যু হচ্ছে। কি করে হচ্ছে? তার 3টি কারণ। একটি কারণ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। দ্বিতীয় হচ্ছে পিতামাতাদের আত্মশ্লাঘা, মানে আমরা যেমন উদাহরণস্বরূপ বলি, আমার বাচ্চাটিকে, নাতি নাতনিটিকে ইংলিশ মিডিয়ামে না পড়ালেই তার শিক্ষা সম্পূর্ণ হবে না, এই একটা ধারণা তার মাথায় ঢুকে দেওয়া হয়েছে।
কারণ না ইন্টারন্যাশনাল নানা কোম্পানিতে চাকরি বাকরি পেতে গেলে ইংরেজি লাগবে, ঠিক। কিন্তু সেই সঙ্গে যে একটা প্রাসঙ্গিক বিষয়, আজকের দিনে দাঁড়িয়েও এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে দাঁড়িয়েও অনেকেই গর্বের সহিত বলে আমি তো বাংলা ভাষা পারি না, আমি কি করব। না, এটা গর্বের সঙ্গে বলে আমার বাচ্চাটি বাংলা জানে না। সেটা এখন আসলে আমাদের সেভাবে তৈরি হচ্ছে, আমার বাচ্চাটি জানে না বা আমি জানি না। এখানে এখন আমি যে বলছিলাম তিনটি স্তরে আসছে ডিফেক্টটা। একটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে, দ্বিতীয় হচ্ছে অভিভাবক অভিভাবিকারা, যারা আমরা বাচ্চাদেরকে চট্ট দোষ দেব না, যারা অভিভাবক বা অভিভাবিকা আছি, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর দিকে দৌড়াচ্ছি। আপনারা জানেন যে এই গত 3 মাসের মধ্যে 3 জন ছাত্র আত্মহত্যা করেছে। তার কারণ হচ্ছে তাকে মা বাবা জোর করে MBBS করবে, টাকা আছে অডেল, ছেলেটির মেধা নেই, ইচ্ছাও নেই, সে হয়তো আর্টিস্ট হতে চায়, তো তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হোস্টেলে কোনো ভিন রাজ্যে বা ভিন রাষ্ট্রে। চাপ নিতে পারেনি, সুইসাইড করেছে। মা বাবার আশা পূর্ণ করতে পারবে না, একমাত্র ছেলে আমি পারবো না, যখন বাড়িতে খালি হাতে বাড়িতে ফিরে গেলে সার্টিফিকেট ছাড়া সেখানে গ্রহণ করা হবে না। ঠিক এভাবে ডাক্তারের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমরা চার্টার্ড অ্যাকাউন্ট হতে হবে তোমাকে। এই যে মা বাপদের উচ্চাকাঙ্ক্ষা, অতি না সেই উচ্চাকাঙ্ক্ষাগুলো কি আমরা ভাষাকে অন্তরায় হয়ে সত্যি কি দাঁড়ায়? মানে আমি রবি ঠাকুর নিজে বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। তিনি লজিক্যালি প্রমাণ করেছেন যে আমি তো প্রথমে বাংলা শিখেছি, ইংরেজি শিখিনি। স্কুলেই তো জাননি তিনি, মানে প্রথাগত বিদ্যার্থীর শিক্ষা সার্টিফিকেট তো কিছু নেই। বাড়িতে প্রচুর টিচার ছিলেন, তা শিখেছেন। বলছে যে আমি বাংলা পারি বলেই কবিতাটা আমার প্রথম বাংলায় আসে, গানটা আমার প্রথম বাংলায় আসে, সুরটা আমার বাংলায় আসে, এলে তারপর আমি এটা ট্রান্সলেট করতে যাই। কিন্তু এমন ব্যাপার আছে, চমৎকার ব্যাপার আছে যে বাংলা ভাষার মাধুর্য এমন যে কোনো কোনো বাংলা ভাষাকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা যায় না। ফর এক্সাম্পল, তিনি যে সং অফ অরেঞ্জ মানে গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ করে নোবেল প্রাইজ পেলেন, তিনি সেখানে নিজে দেখিয়েছেন যে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি শেফালি মালা, কাশের গুচ্ছেরই আমি ইংরেজি করতে পারিনি, সেখানে লং গ্রাসেস লিখে দিয়েছি। আসলে আপনারাও দেখবেন যে এই সং অফ অরেঞ্জের মধ্যে লেখা আছে লং গ্রাসেস, লম্বা লম্বা ঘাস। এটার দ্বারা কি কাশের গুচ্ছ বোঝা গেল? বা আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই চোখের জলে আমার সমস্ত অহংকার, এটাকে ইংরেজি করা, ফার্সিতে করা, উর্দুতে করা একদম সম্ভব নয়। সেই জন্য তিনি বলছেন যে প্রথমে বাংলাটা শেখো। তোমার যদি মাতৃভাষা বাংলা হয়, তোমার মাতৃভাষা যদি ককবরক হয়, তোমার মাতৃভাষা যদি হিন্দি হয়, তোমার মাতৃভাষা যদি উড়িয়া হয়, মাতৃভাষা শেখো। কারণ প্রথম মাথাতে আমাদের চিন্তাটা আসে মাতৃভাষাতে আসে, তারপর আমরা ইংরেজি যদি খুব চস্ত হই তখন ইংরেজিতে লিখতে পারি। প্রথমে মাথার থেকে এটা আসে, বাংলা এই লিখবো, এই ব্যাপারটা লিখবো বা এই কবিতাটা লিখবো। এই শুধু লেখার জন্য না, আমরা বলার সময় সেটা ভাবিও তো বাংলাতেই, আমার নিজের মাতৃভাষায়, আমার ভাবনা স্তরটা তো মাতৃভাষাই। হ্যাঁ, তারপরে আপনি ইংরেজিতে বলছেন, হিন্দিতে বলছেন, আসর বুঝে। ঠিক। এখন যে কথাগুলো আপনি বলছিলেন যে ইন্টারনেটের যুগে বা এই যে এখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা এআই এর যুগে আমরা যে ভাষা সংকর বা বাংলিশ অনেকেই ব্যবহার করছে, বাংলা এবং ইংরেজি মিশিয়ে যে শব্দের চয়ন হচ্ছে, সেদিকে আমরা ঝুঁকছি অনেকটাই। তো প্রযুক্তি কি আঞ্চলিক ভাষাগুলোকে গ্রাস করছে নাকি মানে ইন্টারনেট কন্টেন্ট তৈরির মাধ্যমে, ধরুন আজকাল বাংলাতে অনেক ধরনের, বাংলাতে যেই বাংলার যে আমরা যেগুলোকে বলি অ্যাকসেন্ট বলি, বাংলার যে অনেকগুলো অ্যাকসেন্ট, বিশেষ করে পূর্ববঙ্গে যেগুলো দেখা যায় বিভিন্ন জায়গায়, সিলেটি, নোয়াখালী, বরিশালের এরকম, তারপর এখন চাটগাঁয়া, এই যে বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা যখন বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে, লিপিটাকে কোনোভাবে ভুলে যাচ্ছি। বড় বড় ভাষাবিদ যারা থেকে আরম্ভ করে, পবিত্র সরকার থেকে আরম্ভ করে, তারা একটা কথা বলেছেন, এটা ভাববার, যে আসলে আমাকে প্রথমে ভেবে নিতে হবে। আমি প্রমিত বাংলা বলে একটা কথা আছে, প্রমিত বাংলা মানে আপনি এখন যে ভাষায় কথা বলছেন, আমি যেই ভাষায় কথা বলছি, প্রমিত ঢাকাতে কিংবা কলকাতা যেখানে তারা এটা রক্ষা করে, প্রমিত বাংলা অর্থাৎ ডিকশনারি অনুসারে, অভিধান অনুসারে যে শব্দ ভান্ডার, বাংলায় অজস্র শব্দ ভান্ডার আছে, যেটা আমরা অনেকেই, অনেক উচ্চশিক্ষিত লোকরাও হয়তো জানি না, অথচ চমৎকার। যেমন ফর এক্সাম্পল কিঞ্জল কোষে, মহুয়ার কিঞ্জল কোষে, এখন কিঞ্জল শব্দটা হয়তো অনেকে বুঝবেই না, কি সুন্দর একটা শব্দ। মানে আমাদের শব্দ ভান্ডার
এই যে আছে বা এটার বানান যে এভাবে হয় জানি না। আপনি একটু আগেও এটা বলেছেন, অনেকে আমরা বাংলা ভাষাটাকে লিখতেও অক্ষর মানে লিখতে অসুবিধা হয় ইংরেজি ভাষাতেই আমি এম আই, এটা মানে একেবারেই মানে অনুচিত, এটা হচ্ছে, এটা অনুচিত। কিংবা একটা মৃত্যু সংবাদ আপনি দিলেন, আমি লিখে দিলাম রিপ RIP, মানে এখানে অন্তর থেকে যে বেদনা, সে বেদনার কিন্তু বহিঃপ্রকাশ রিপ শব্দতে আসে না। আর আপনি যদি বলেন আমি শোকমগ্ন, আমি শোকাহত হলাম, এটার যে ওজন আছে রিপের মধ্যে সেই ওজনটা নেই। কারণ আপনি একজন বাঙালি হিসাবে আপনার কাছে ভালো লাগছে না শব্দটা, সে কিন্তু সংক্ষেপ করার জন্য আজকাল আরো নানা কত সিগন্যাল হয়ে গেছে। চমৎকারের জন্য এর একটা হাতের চিহ্ন, বাস চমৎকার কবিতা লিখেছে, এটা একটা হাত চিহ্ন না। এই জায়গাটার জন্য আপনি কাকে দায়ী করছেন? এটার জন্য কি আমরা নিজেরা মানুষেরাই দায়ী, মানে যারা ভাষাটা বলি আমার মাতৃভাষাকে, লিপিটাকে ব্যবহার না করার জন্য, নাকি আজকের এই পৃথিবীতে এই টেকনোলজির যুগে যে মোবাইলটা আমি ব্যবহার করছি, অনেক সময় অনেকেই বলতেন, একটা সময় বলতেন যে সেখানে তো বাংলা নেই, আমি তো আমার ইংরেজি ছাড়া আমি কাউকে বোঝাতে গেলে, এখন তো বাংলা রয়েছে, এখন সব রকম ভাবে এবং বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে যেটাতে আপনার সুবিধা অনুযায়ী। তাহলে তখনও কি আমি বাংলা ব্যবহার করছি, নাকি আমি আজকের প্রজন্ম, বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা ইংরেজি বলাটা বা অন্য ভাষা বলাটাইকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বেশি? এই পয়েন্টটা আমি অনুভব করেছি, আপনিও অনুভব করেছেন। অস্মিতা বলে একটা কথা আছে, অস্মিতা মানে হচ্ছে আত্মঅহংকার। আত্মঅহংকার যে আবার এটাও আবার আত্মঅহংকার বললেও সম্পূর্ণটা বলা হয় না, এটা হচ্ছে এক ধরনের শ্লাঘা জাতীয়। অর্থাৎ আমি যদি বাংলায় স্পিচ রাখছি, বক্তব্য রাখছি, তার মধ্যে যদি দুইটা ইংরেজি আমরা বলি, টকশোগুলো তো তাও হয়। আপনি দেখবেন যে কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে যারা অনেকে বসেন, বিশেষ করে নায়ক নায়িকারা বা অনেকে যে কথা বলছেন যে আই মিন ওই ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ ফার্দার, তারপরে ওই ঘটনাটাই আবার ঘটলো, হ্যাঁ সামহাউ, কিন্তু আমরা বিষয়টা ভেবে নিতে কষ্ট হয়েছে, দেখুন সামহাউ ফার্দার, আই মিন, তার কাছে একটা আত্মশ্লাঘা হয় যে আমি ইংরেজিও জানি, বাংলাও জানি, অতএব আমি পণ্ডিত ব্যক্তি। আর আমার সঙ্গে যিনি বসে তার বাংলা ভাষাটাই বলে গেলেন, অধিকাংশ দর্শক কিন্তু বাঙালি, তারপরেও তিনি ইংরেজি বলে গেলেন, একটা পণ্ডিত। এই যে অস্মিতা শ্লাঘার দিকটা আছে, মাতৃভাষার প্রতি প্রগাঢ় প্রেম ভালোবাসা থাকলে মানুষ এই ল্যাঙ্গুয়েজ, আমি আসাম সাহিত্য সভার বিভিন্ন অনুষ্ঠানে যাই, আমি দেখেছি তাদের প্রত্যেক বক্তা তাদের অসমীয়া ভাষায় বক্তব্য রাখে, এবং অদ্ভুতভাবে আমি যখন বাংলায় বলি, কারণ তারা বলছে চিরচিহ্নহী মারা ভাষা, ভাজননী, মানে ভাষা, এটা উচ্চারণটা এরকম করে, ভাজননী। তো আমার মাতৃভাষা আমার শ্রেষ্ঠ, এই ব্যাপারটা আমি যখন বক্তব্য রাখলাম, পরদিন পত্রিকাগুলো যখন হোটেলে এলো, দেখলাম যা বলেছে হুবহু সব ঠিকঠাক আছে। মানে কোন মানে অসমীয়া রিপোর্টাররা এত চমৎকার ভাবে লিখেছে, হয়তো বা আরো সুন্দর করে লিখেছে। অর্থাৎ মানে এটা হচ্ছে বুঝবার ইচ্ছা। এই যেটা আমরা করছি, এই যে বলতে বা আমরা লিখতে, বা বিশেষ করে আজকে মোবাইলের যুগে যখন আমরা টেক্সটের উপর নির্ভর করছি, আজকাল আমরা অনেকেই আছে সারাদিন ব্যস্ততার মধ্যে সারাক্ষণ শুধু টেক্সট করছেন, হয়তো প্রিয়জনদের হোক বা কাজের জায়গায় হোক। এখন এভাবে কি আমরা আমাদের নিজস্ব লিপি বা বর্ণমালার অস্তিত্বকে মানে কোনো একটা দীর্ঘমেয়াদী হুমকির মুখে ফেলছি? এটা না করে, মানে আমার ভাষার, মাতৃভাষাটাকে যদি আমি ব্যবহার না করি, শুধু বাংলা নয়, যে কোনো মাতৃভাষার কথা আমি বলছি, তাহলে কি সেই বর্ণমালা বা সেই লিপি কি একটা হুমকির মুখে পড়বে দীর্ঘমেয়াদী, মানে একটা চলতে গিয়ে? দেখুন, এখানে আমি প্রথমে মানে আছে অনেকগুলো এলিমেন্ট এটার জন্য দায়ী আছে, কিন্তু তার মধ্যে প্রধানত আমার শেখবার আগ্রহটাই যদি না থাকে, আপনি কি করে শেখাবেন? আপনি তোতা পাখিকে শেখাতে পারেন, তার ক্যাপাসিটি আছে রিসিভ করার, কিন্তু সেটা একটা কাকের নেই। এটা সে পাখি, টিয়া পাখি, আবার কাকও একটা পাখি, সে কিন্তু আপনি হরে রাম হরে কৃষ্ণ বল, আপনারটা শিখতে পারছে, ওর কিন্তু শিখতে পারছে না। ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা হয় না কেন? পরম্পরা, বংশ পরম্পরা। আমরা আমাদের শরীরের মধ্যে কিছু জিন নিয়ে আসি, এটা অস্বীকার করা যাবে না। ডিএনএ টেস্ট আমরা করি কেন? ডিএনএ টেস্ট ব্যাপারটা এসছে কেন? কারণ বিজ্ঞান এখন মানে স্বীকার করে নিচ্ছে মানুষের রক্তে
তার বংশধারা প্রবাহিত হয়। অনেক ডাক্তার চেম্বারে গেলে প্রেশার কি আপনার বংশে কেউ ছিল, বাবা মার কারো ছিল, জিজ্ঞাসা করে, সাইন্টিফিক ব্যাপার আছে। তো সুতরাং আমাদের মানে বংশ পরম্পরা আমরা যারা রক্ষা করছি, এখন মনে করুন ধরুন যে উচ্চশিক্ষিত 10টা বাড়িতে গেলে 9টা বাড়িতে হয়তো ডিকশনারিটা বাংলা অভিধান বইটা পাবেন না। তো বাংলা অভিধানটা না থাকলে আপনার টেবিলে আপনি বাংলা শব্দ ভান্ডার কোথা থেকে ক্রিয়েট করবেন, তা কোথা থেকে তৈরি করবেন? তাহলে শব্দ ভান্ডার আপনি অজস্র শব্দ এটি দেবেরই হোক আর যারই হোক, যখন আপনি ডিকশনারি, আমার বাড়িতে 3টে ডিকশনারি আছে, ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংরেজি, সেই সঙ্গে সংসদ ডিকশনারি, যেটা পরবর্তীকালে অনেক মানে গবেষণা করে ঢাকা থেকে কিংবা এবং কলকাতার সঙ্গে সামঞ্জস্য করে তারা একটা মানে সংসদ ডিকশনারি বা অভিধান, এটার নামই সংসদ অভিধান করেছে। সেখানে বলছে যে আমাদের কতগুলো লোকাল ডায়ালেক্টিক থাকতে পারে, কিন্তু সেটা আমরা যখন কোনো মানে প্রমিত বাংলা, ওখানে বলবো যেখানে প্রমিত সমাজ বাস করে, বা আপনার সামনে আছে আমাদের ছাত্রদের সঙ্গে, আমরা ছোটবেলায় মনে আছে আমার মানে বিরোনি আমার জন্ম, টিচাররা ক্লাসে ঢুকেই তো যে ভাষায় কথা বলতেন সেটা হচ্ছে ওই নোয়াখালী ভাষা। তো এই ভাষার মধ্যে মানে ডায়ালেক্টটা এরকম, মানে আমরা বুঝতে পারতাম যেহেতু আমরা সেখানকার, এখন বুঝি যে এটা উচিত নয়। আমি যখন প্রথম টিচিং প্রফেশনে এলাম, আমি যখন ক্লাসে প্রথম মফস্বলে পোস্টিং হলো, সেখানে যখন আমি মানে প্রমিত বাংলায় কথা বলতে শুরু করলাম, ছেলেরা শুনলো বটে, কিন্তু টিচারদের মধ্যে 1-2 জন ব্যঙ্গ বিদ্রুপের মতো, আরে আমাদের পোলাভান এই ভাষা বলে, আর এই তখন 21 বা 20 এরকম বয়স, এই আবার কি ভাষায় কথা বলে ইত্যাদি ইত্যাদি। স্টাফ রুমও একটু দেখেন আপনাদের সঙ্গে আমার মিলবে না অনেকগুলো দিকে। আপনারা ক্লাসে যখন যাবেন, আমি যখন যাই, এখানে আমি বাড়িতে কি ভাষায় কথা বলি, আমার পাড়ার মধ্যে নোয়াখালী লোক আছে, সিলেটি লোক আছে, আপনার চট্টগ্রামের ভাষা আছে, এক একটা কিন্তু মানে বিভিন্ন ভাগে বিভক্ত। তো তাকে আপনি মানে অ্যামালগেটেড যদি করতে চান, মানে ঐক্যবদ্ধ সংহত যদি করতে চান, সুদৃঢ় করতে চান, তাহলে আপনাকে একটা জায়গাতে আসতে হবে। না এলে আপনি এখন গিয়ে বাজারে, গোল বাজারে গিয়েই তো চিটাগাংয়ের ভাষায় কথা বললে ওরা বুঝবে না। তো সুতরাং এটা অনুচিত। আমাদের উচিত হচ্ছে শিক্ষকরাও, আমরা গ্রামান্তরে দেখেছি বা উত্তর ত্রিপুরা তো আমার পড়াশোনা করার সুবাদে সেখানকার সিলেটি ভাষাগুলো আমি উচ্চারণ করতে মানে চাইছি না এখন, ইচ্ছা করে আমি পারি সেটা প্রয়োজন, কিন্তু এখন টিচারের একটা দায়িত্ব, অভিভাবকের একটা দায়িত্ব, আর টিচারদের দায়িত্ব। আরো একটা ব্যাপার আপনারা জানেন যে এখন যে কোনো টিউটোরিয়াল হোমের মধ্যে মানে সেখানে যে পাঠ্যক্রমের জন্য যে কারিকুলামের যে পাঠ্য গ্রন্থগুলো, বইগুলো আছে, সেগুলো পড়ানো হয় না, কতগুলো জেরক্স নোট দিয়ে দেওয়া হয়। নাও আজকে এই 5টা সাবজেক্টের 5টা প্রশ্নের উত্তর নিয়ে নাও, জেরক্স। তো জেরক্স নিয়ে যারা, আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তো একই ব্যাপার। আচ্ছা, চোখের বালির বিনোদিনী চরিত্রটা বলো দেখি। না, এবার তো স্যার আসবে না, এটা এবার তো বিহারী চরিত্রটা আসবে। বিহারী চরিত্র আসবে, হোম টিউটর বলে দিয়েছেন, এটাই ধ্রুববাক্য। সুতরাং বিনোদিনীর চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে মানে ডিসকাস করার কোনো দরকার নেই। ব্যাপার হলো তো আমাদের ডিফেক্টটা আছে, তো সেটাই, সেই দায়িত্ব সবাইকে, এই দায়িত্ব সবাইকে নিতে হবে, অভিভাবককে নিতে হবে, অভিভাবকদের নিতে হবে, আপনি বলছেন শিক্ষামহলকে নিতে হবে, ছাত্রছাত্রীদের নিতে হবে, গোটা সমাজকে নিতে হবে। কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় রয়েছে, আজ যখন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অমর একুশের স্মৃতিচারণা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে, আমরা আমাদের ভাষাকে, নিজস্ব মাতৃভাষাকে কতটা মর্যাদা দিচ্ছি। শুধু আমি 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 বাংলায় কথা বলছি বলে, বাংলায় আমাদের এই অনুষ্ঠান বলে আমরা বাঙালি বলে বাংলা ভাষার কথা বলছি না, যে কোনো মাতৃভাষার কথাই বলছি, পৃথিবীর সব মাতৃভাষার কথাতেই বলছি। কিন্তু আজকে যখন আমরা বাংলা কথাই যখন বলি, যে আধুনিক গান বা সাহিত্য যখন চর্চা হচ্ছে, বা এখন এই যে কথ্য ভাষা বা স্ল্যাং এর একটা মানে ব্যাপক একটা প্রয়োগ দেখা যাচ্ছে আমাদের গানগুলোর মধ্যে বলুন বা সাহিত্যেও বলুন, তো সৃজনশীলতার নামে ভাষার যে এই বিবর্তন, এটা কি আদতে ভাষার শুদ্ধতাকে নষ্ট করছে না? মানে তার জন্য মানে বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে বাংলা বা অন্য কোনো আঞ্চলিক ভাষায় সাহিত্য চর্চা কি মানে পৌঁছতে পারবে এই ধরনের ভাষা ব্যবহারে? দেখুন, এই যে
আমি একটু আগে বলেছিলাম যে আমাদের প্রতিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 খ্রিস্টাব্দে ইউনেস্কো সিদ্ধান্ত নিল। 2000 সন থেকে সারা পৃথিবীতে এটা চালু হলো, 188টি দেশ সর্বপ্রথম এটা করলো এবং 21শে ফেব্রুয়ারিকে ধরেই সেই 21শে ফেব্রুয়ারিতে যারা ছিলেন 10 জন, আলবার্ট ভিনজন ও কার্মেল ক্রিস্টোবাল, তিনি হচ্ছেন ফিলিপিনো, এই দুজন হচ্ছে ফিলিপিনো ভাষার লোক। তারপরে জেমস মরিন, শোসান হনজিন, এরা হলো ইংরেজি ভাষার লোক। ডক্টর কেলভিন চাউ, মাতৃভাষা হচ্ছে ক্যান্টোনিস। তারপরে হচ্ছে নাসরিন ইসলাম কাথি, নাসরিন ইসলাম বলতে বাঙালি মনে হয়, নট দ্যাট, কাথি। রিনাতে মার্টিন্স জার্মানি, আর করুণা যোশী হিন্দি, রফিকুল ইসলাম, আব্দুল সালাম, দুজনে শহীদদের নামে নাম। এই 10 জন মিলে সর্বপ্রথম তারা 21শে ফেব্রুয়ারিটার যে গুরুত্ব, তারা একটা মিটিং করে, তারা কানাডায় ভ্যাঙ্কুভারে শহরে থাকতেন তারা, সেখানে একটা অ্যাসোসিয়েশন তারা করেছিলেন, মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড, বহুভাষিক। সেখানে কনসেপ্টটা তাদের এই ছিল যে আমরা সারা পৃথিবীর সকল ভাষার সম্মানে, সকল ভাষার মর্যাদায়, সকল ভাষার সংরক্ষণের জন্য আন্তর্জাতিক একটা পদক্ষেপ চাই। তারা চিঠি পাঠালো রাষ্ট্রসংঘের কোফি আন্নানের কাছে। কোফি আন্নান বলল এটা দেখে আমাদের ইউনেস্কো, অর্থাৎ লিটারেসি বা সাহিত্য সংক্রান্ত যে কমিটিটা আছে, এটা প্যারিস সম্মেলনে 1999 খ্রিস্টাব্দে তারা এটা গ্রহণ করলো। গ্রহণ করার আগে বললো অবশ্য যে কোনো একটি সদস্য রাষ্ট্র, অর্থাৎ আন্তর্জাতিক রাষ্ট্রসংঘের সদস্য কোনো একটা রাষ্ট্রের মাধ্যমে এই প্রপোজালটা আসতে হবে। তোমরা 10 জন দিয়েছ, এটা সাফিসিয়েন্ট নয়, এটা গভর্নমেন্ট থেকে আসতে হবে। তখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের। তার তড়িৎ তৎপরতার জন্য দ্রুত চিঠি চলে গেল বাংলাদেশ থেকে ইউনেস্কোতে, এবং নভেম্বর মাসে তার পরিপ্রেক্ষিতে এই 2000 সনে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক মাতৃভাষা কথাটা বলেনি, তারা বলছে ভাষা দিবস, তো একই কথা। আন্তর্জাতিক ভাষা দিবস মানে সকল ভাষার সম্মানে, সকল ভাষার মর্যাদা রক্ষায়, সংরক্ষণে মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস। আমরা গর্ব করে বলতে পারি এটা 99তে, আর ওই 2000 কথা বলছি তো, ত্রিপুরাতে 1995 খ্রিস্টাব্দে এই উমাকান্ত ময়দানে সর্বপ্রথম ত্রিপুরার তখন তথ্য সংস্কৃতি মন্ত্রীর উদ্যোগে, সেটা ডক্টর গোপালমণি দাস, আমি বা আরো অনেকে ছিলাম, এই উমাকান্ত মাঠে সর্বপ্রথম ত্রিপুরায় 95 সনেই, অর্থাৎ রাষ্ট্রসংঘের ঘোষণার আগেই, এখানে কিন্তু আমরা আন্তর্জাতিক 21শে ফেব্রুয়ারি পালন করেছেন। ওকে, এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে আজ যারা গ্লোবাল সিটিজেন হিসেবে বড় হচ্ছে, আজকের যে প্রজন্ম, তারা তো গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় পাচ্ছে, এখন তাদের কেন পূর্বসূরীদের এই রক্তক্ষয়ী সংগ্রামের কথা জানতে হবে বলে আপনি মনে করেন? ভাষা হারানো মানে কি কেবল শব্দ হারানো, নাকি একটা আস্ত সভ্যতাকে হারিয়ে ফেলা? একেবারে যথার্থই বলেছেন। একটি ভাষা হারিয়ে যাওয়া, তার সঙ্গে সংস্কৃতি, তার সঙ্গে তার ঐতিহ্য, তার সঙ্গে তার কৃষ্টি কিংবা তার সাহিত্য, অনেক কিছু হারিয়ে যায়। আমরা জানি, এর আগেও বললাম, এখনো বলি, যে যেমন আমাদের ত্রিপুরার কথাই বলি, ত্রিপুরায় বাস করি যেহেতু, 19টি ভাষা, 19টি ট্রাইবেলদের শাখা আছে, তার মধ্যে আপনার অনেকগুলো ভাষা ইতিমধ্যে হারিয়ে গেছে। যেমন করবং, মাত্র 20 জন লোক এখন পর্যন্ত কথা বলে। এই 20 জন চলে গেলে, আর তাদের ছেলেমেয়েরা কনভেন্ট পড়ছে, তারা চলে গেলে এরপরে হয়তো এই ভাষাটা, করবং, এই ভাষাটা হয়তো থাকবে না। তো এমনও শুনে সেলিনা হোসেন, যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে উপন্যাসিক বাংলা ভাষায়, সেলিনা হোসেন বলেছিলেন যে আফ্রিকার একটি লোক মাত্র বেঁচে ছিল তার মাতৃভাষা নিয়ে। সেই লোকটির মৃত্যুর পরে তার টিয়া পাখি, পোষা টিয়া পাখি, সে ভাষাটা শিখেছিল 2-1টা লাইন। সে বলতো, সে পাখিটির মৃত্যুর পরে ভাষাটাই লুপ্ত হয়ে গেছে। সুতরাং ভাষা লুপ্ত হয়, আমি আগেও বলেছিলাম, এখনো বলি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব ঘটলে, এবং আমাদের আত্মশ্লাঘ, আমরা অহমিকা, যাকে বলো ভ্রান্ত অহমিকা যদি পোষণ করি, ইংরেজি না জানলে আমি অশিক্ষিত থাকলাম, বাংলা বললে আমি মূর্খ প্রমাণিত হব, যেটা এরা বলছিল, 52 ভাষা আন্দোলনকারীরা, তারা বলছিল যে আপনারা যদি উর্দু ভাষীকে রাষ্ট্রভাষা বলেন, তাহলে বাংলার 99% লোক
অশিক্ষিত বলে প্রমাণিত হবে, তারা চাকরি বাকরি পাবে না, কারণ উর্দু তারা জানে না, জানে না। বলতেও পারে না তারা বাংলা। তো এটা হচ্ছে মানে বাস্তবতা, এটা হচ্ছে বাস্তবতা। ঠিক। এখন ডক্টর বৈদ্য, এই যে মাতৃভাষার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই সন্ধ্যায় আপনি কি মনে করেন যে মাতৃভাষার গুরুত্ব বজায় রাখতে আমাদের মানে কি কি করা উচিত বা আমরা কি কি করতে পারি বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এই, আমরা তো নেগেটিভ কোনো চিন্তা করছি না, পজিটিভই করছি। তার কারণ হচ্ছে কি, ধরুন আজকে ভ্যানগার্ডের টক শো হচ্ছে, এর আগে বা পরে হয়তো অন্য কিছু হবে। আচ্ছা, 21 নিয়েই তো সে মাতৃভাষা বা আন্তর্জাতিক ভাষা দিবস নিয়েই তো আলোচনা হচ্ছে। তাহলে একটা দায়িত্ব এখানকার টিভি চ্যানেলটাই প্রত্যক্ষভাবে আমার হাতে প্রমাণ করছে। তো এবার বিভিন্ন জায়গাতে সংস্থাগুলো আজকে 21 ফেব্রুয়ারি সারা পৃথিবী জুড়েই হচ্ছে। আজকে আমি 3টি অনুষ্ঠানে, এটা নিয়ে আমার 4 নম্বর অনুষ্ঠান সকাল থেকে। সুতরাং মানে হচ্ছে না সেটা নয়, এটা নিয়ে ভাবছে না লোক তাও নয়। এখন কথা হচ্ছে একটা জায়গাতে আসতে হবে। এটা হচ্ছে এই, আমাদের সেদিন কালকে অমিত শাহ এসেছিলেন, তিনি বলে গেলেন যে এই যে রাজভাষা, রাজভাষা বলতে রাষ্ট্রভাষাই বোঝায় সাধারণত। আমাদের রাজভাষা তো বাংলা অ্যাকচুয়ালি, তিনি তা বলেননি। বলেছেন তিনি এই যে আমাদের প্রথমে জানতে হবে নিজের মাতৃভাষা, 1 নম্বর চয়েস। দ্বিতীয় জানতে হবে আমার মানে বহির রাজ্যে গেলে, বিহারে গেলে, উত্তরপ্রদেশে গেলে, ছত্তিশগড়ে গেলে, সেখানে হিন্দি ছাড়া বোঝে না হয়তো, তারা অনেকে ইংরেজিও হয়তো জানে না। দক্ষিণ ভারতে মানে হিন্দি ভাষা পছন্দই করে না, এটা অ্যালার্জি আছে সাউথ ইন্ডিয়ায়, আমি দেখেছি। এটা আপনাদেরও এই অভিজ্ঞতা থাকতে পারে। সুতরাং আমাকে হিন্দি হোক, ইংরেজি হোক, ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, আর ভারতের সর্বস্তরে চলে মতো একটা হিন্দি শিখতে পারলে নট ব্যাড। কিন্তু তার আগে মাতৃভাষা। আপনি হিন্দি যে বলবেন, প্রথমে কি বলবেন? আপনি একটা ডিম খেতে চান, একটা এক মানে আই ওয়ান্ট এক বলতে হবে। তো প্রথমে ডিম কথা তো মাথাতে আসছে বাংলায়, ডিম চাইবো, এই লোকটার কাছে চাইবো, এই দোকানেই পাবো, ভাবটা তো আসছে বাংলায়। এই ভাবটাই যদি আপনার না থাকে, আপনি তো ডিম চাইতেই পারবেন না। ওকে, তাহলে আমাদের আপনি যেটা বলছেন যে ভাষার মর্যাদা বজায় রাখতে এবং বজায় রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ হচ্ছে বিভিন্ন, আমাদের আগরতলার বইমেলাতে ধরুন প্রতি বছর বইমেলা উপলক্ষে 200 থেকে 250 নতুন বই ছাপা হয়। বই পড়ে না এগুলো বলার পরেও আমরা দেখি সরকারি তথ্যে পাচ্ছি, বা আমরাও নিজেরাও কমিটিতে আছি, জানি যে 1 কোটি 1.5 কোটি টাকার বই বিক্রি হচ্ছে। কারা পড়ছে? একটা শ্রেণী নিশ্চয় আছে। বইয়ের যে স্মেল, বইয়ের পড়ার যে একটা আনন্দ, বা এটা বইটা রেখে রেখে আমি আস্তে আস্তে পৃষ্ঠে পৃষ্ঠে উল্টে পড়তে পারবো, সেটা আপনার টিভিতে বা অনেকগুলো উইংস আছে, এটা দিতে পারবো না আপনাকে। সতত ভাষা সংরক্ষণের জন্য, বিশেষ করে লোক সংস্কৃতির যে সংরক্ষণের জন্য আপনারা যেমন মনে করেন যে সাপ্তাহিক হাট যেটা করছেন, সেখানে আমি লক্ষ্য করেছি যে ক্লাসিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে আমাদের, সেগুলো যেমন স্থান পাচ্ছে, আবার লোকজ, লোকগান, লোকসঙ্গীত, লোকবাদ্য এগুলো ঢাকা পাচ্ছে সেখানে। সুতরাং আমরা কেউ কিছু করছি না তা নয়, আমরা অনেকেই করছি বলেই আমার আশা এটা হারিয়ে যাবে না। হারিয়ে যাওয়ার যেতে আমাদের ভাষা নয়, যে কোনো মাতৃভাষাকে হারিয়ে যেতে বা দেওয়া যায় না কোনোভাবেই, এবং তাকে বাঁচিয়ে রাখতে গেলে সেই ভাষার প্রচলন এবং সেই ভাষার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বৈদ্য, আজ সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, মাতৃভাষা আমাদের সংস্কৃতি, পরিচয় এবং ইতিহাসের প্রাণবিন্দু। ভাষার মর্যাদা রক্ষা শুধুমাত্র স্মরণে সীমাবদ্ধ নয়, কিন্তু এটা আমাদের নতুন প্রজন্মকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল করে তোলার প্রয়োজনীয় কাজ। প্রতিটি শব্দ, গান বা গল্পের মধ্যে মাতৃভাষার যত্ন নেওয়া মানে আমরা আমাদের স্মৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত রাখছি। আজকের দিনে তাই শুধু স্মরণ নয়, বরং ভাষার সংরক্ষণ ও সম্প্রসারণের নতুন চিন্তা ও দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞা করা উচিত। সঙ্গে থাকুন, আর সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।